আসসালামু আলাইকুম। অভিনন্দন আমার চ্যানেলে। আপনাদের সাথে রয়েছি আমি ফারজানা আহমেদ। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য সৃষ্টি দম্পতি এর প্রথম পর্ব। তাহলে শুরু করছি। চুয়াডাঙ্গা যাইবার বড় রাস্তার দুপাশে দুখানি গ্রাম, দক্ষিণ পাড়া ও উত্তর পাড়া। দক্ষিণ পাড়ায় মাত্র 7-8 ঘর ব্রাহ্মণের বাস, আর বনিয়াদি কায়স্থ বসু পরিবার এই গ্রামের জমিদার। উত্তর পাড়ার বাসিন্দারা বিভিন্ন জাতের, ইহাদের জমিদার ও কায়স্থ, উপাধি বসু। উভয় ঘরেই পরস্পরের জ্ঞাতি। বসুগণ গ্রামের মধ্যে বর্ধিষ্ণু, কিন্তু দুঃখের বিষয় ইহাদের কাহারও মধ্যে সদ্ভাব নাই। রেষারেষি ও মনোমালিন্য লাগিয়েই আছে। দক্ষিণ পাড়ার নিচে কুসুমবামুনির দ নামে একটি প্রকাণ্ড পুরাতন জলাশয়ের ভাগভাটুয়ারা লইয়া ভেতর ঘরের মধ্যে আজ প্রায় 10 বছরের পূর্বে প্রথম ঝগড়ার সূত্রপাত হয়। বড় তরফের সত্যনারায়ণ বসু একদিন সকালে লোকজন লইয়া সেখানে মাছ ধরিতে গিয়া দেখিলেন ছোট তরফের গদাধর বসু অপর পারে তাহার পূর্বেই আসিয়া জেলে নামাইয়া মাছ ধরিতেছেন। সত্যনারায়ণ বসু কৈফত চাহিলেন। তিনি বর্তমানে তাহাকে জিজ্ঞাসা না করিয়া গদাধরের এমন আচরণের হেতু কি? গদাধর তদুত্তরে যাহা বলিলেন সত্যনারায়ণ বসুর পক্ষে তাহা সম্মানজনক নয়। কথার মধ্যে একটা শ্লেষ ছিল। সত্যনারায়ণ বসুর বড় ছেলে কলিকাতায় লেখাপড়া করিতে যাইয়া বকিয়া গিয়াছিল। তাহার শখের দেনা মেটাইতে সত্যনারায়ণকে সম্পত্তির কিছু অংশ বিক্রয় কোবালা করিয়া চুয়াডাঙ্গায় কুণ্ডদের গদি হইতে প্রায় 1002 টাকা সংগ্রহ করিতে হয়। বসু পরিবারের এই শৌখিন ছেলেটির কথা ঘুরাইয়া গদাধর এমনভাবে বলিলেন যাহাতে সত্যনারায়ণের মনে বড় বাজিল। দুজনের মধ্যে সেই হইতে মনোমালিন্য সূত্রপাত। তারপর উভয় তরফে ছোট বড় মামলা মোকদ্দমা, এমনকি ছোটখাটো দাঙ্গা পর্যন্ত হইয়া গিয়াছে। মুখ দেখা দেখি কয়েকদিন হইতে বন্ধ। গদাধর বসুর বয়স 32-33, ম্যালেরিয়াগ্রস্ত চেহারা, রং শ্যামবর্ণ। তবে বসুবংশের দৈহিক ধারা অনুযায়ী বেশ দীর্ঘাকৃতি। ম্যালেরিয়ায় বছরের মধ্যে 6 মাস ভুগিলেও গদাধরের শরীরে খাটিবার শক্তি যথেষ্ট। উভয় তরফের মধ্যে তাহারই অবস্থা ভালো। আশেপাশে গ্রাম হইতে সুবিধা দরে পাট কিনিয়া মারোয়ারি মহাজনদের নিকট বেচিয়া হাতে বেশ 2 পয়সা করিয়াছেন। এই গ্রামেরই বাহিরের মাঠে তাহার টিনের চালওয়ালা প্রকাণ্ড আড়ত। গ্রামের বাহিরে মাঠে আড়ত করিবার হেতু এই যে আড়তটি যে স্থানে, সেটি 2টি বড় রাস্তার সংযোগস্থল। একটি চুয়াডাঙ্গা যাইবার ডিস্ট্রিক্ট বোর্ডের বড় রাস্তা, অপরটি লোকাল বোর্ডের কাঁচা রাস্তা। সেটি বানপুর হইতে কৃষ্ণনগর পর্যন্ত গিয়াছে। চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগরগামী পাটের গাড়ি এখান দিয়াই যায়। পথের ধারে গাড়ি ধরিয়া পাট নামাইয়া লইবেন, এই উদ্দেশ্যেই এই উভয় রাস্তার সংযোগস্থলে আড়ত ঘর তৈরি। গদাধর বসু বছরে বিস্তর পয়সা রোজগার করেন, অর্থাৎ কলিকাতার হিসেবে বিস্তর না হইলেও পাড়াগা হিসেবে দেখতে গেলে বছরে 5-6 হাজার টাকা নিট মুনাফা সিন্দুকজাত করার সৌভাগ্য যাহার ঘটে, প্রতিবেশী মহলে সে ঈর্ষার ও সম্ভ্রমের পাত্র। গদাধরের প্রকাণ্ড পৈতৃক বাড়ি। বট অসুস্থ গাছ গজাইয়া খিলান ফাটিয়া কার্নিশ ভাঙিয়া নষ্ট হইয়া গিয়াছে। সেকেলের অনেক জানালা দরজায় চাটের বেড়া বাঁধিয়া আব্রু রক্ষা করিবার বন্দোবস্ত। তবু সেই বাড়িতেই গদাধর পুত্র পরিবার লইয়া চিরকাল বাস করিয়া আসিতেছেন। টাকা হাতে থাকা সত্ত্বেও গদাধর বাড়ি মেরামত করেন না কেন, বা নিজের পছন্দ মতো নতুন ছোট বাড়ি আলাদা করিয়া তৈরি করেন না কেন, ইত্যাদি প্রশ্ন মনে ওঠা স্বাভাবিক। বিশেষত যাহারা বাহিরের দিক হইতে জিনিসটা দেখিবেন। ইহার কারণ আর যাহাই হোক, গদাধরের কৃপণতা যে নয় ইহা নিশ্চিত। কারণ গদাধর আদৌ কৃপণ নহেন। প্রতি বৎসর তিনি জাঁকজমকের সঙ্গে দুর্গোৎসব ও কালী পূজা করিয়া গ্রামের শুভ্র ভদ্র তাবৎ লোককে ভোজন করাইয়া থাকেন।
গরিবদের মধ্যে বস্ত্র বিতরণও করেন। সম্প্রতি কুসুম বামনের দর উত্তর পারে একটি বাঁধানো স্নানের ঘাট করিয়া দিয়াছেন। তাহাতে মিত্রপক্ষের মতে প্রায় ৩০০ টাকা খরচ হইয়া গিয়াছে। তবে শত্রুপক্ষ বলে মেজতরফ নির্বংশ হইয়া যাওয়ার উভয় ঘরের সুবিধা হইয়াছে। ভিটার পুরাতন ইটগুলি সত্যনারায়ণ ও গদাধর মিলিয়া 10 হাত বাড়াইয়া লুট চালাইতেছে। বিনামূল্যে সংগৃহীত পুরাতন ইটের গাঁথুনি বাঁধা ঘাটে আর কত খরচ পড়িবে ইত্যাদি। যাকে সব বাজে কথা। আসল কথা, গদাধর গ্রামের মধ্যে একজন সঙ্গীতশালী ও সাহসী লোক। একবার গদাধরের বাড়িতে ডাকাত পড়িয়াছিল। গদাধর হাঁকডাক করিয়া লোকজন জড়ো করিয়া নিজে রামদা হাতে লইয়া হৈ হৈ শব্দে মাঠ মাতাইয়া ছুটিয়াছিলেন, কিন্তু ডাকাতদের টিকিও দেখা যায় নাই। একদিন গদাধর আড়তে বসিয়া কাজকর্ম দেখিতেছেন। কাছে পুরাতন মুহুরীভর মহাশয় বসিয়া কাগজপত্র লিখিতেছেন। আজ গদাধরের মনটা খুব প্রসন্ন, কারণ এইমাত্র কলিকাতার মহাজন বেলেঘাটার আড়ত হইতে সংবাদ পাঠাইয়াছেন যে তাহার পূর্বের পাটের চালানে মন পিছু মোটা লাভ দাঁড়াইবে। গদাধর মুহুরীকে বলিলেন, ভরমশাই, চালানটা মিলিয়ে দেখলেন একবার? আজ্ঞে হ্যাঁ, 7.5 আনা খরিদ্দারের উপর 2 টাকায় 2 পয়সার আড়তদারি, আর গাড়ি ভাড়া 2 আনা, এই ধরুন 8 আনা 10 আনা। ওরা বিক্রি করেছে কততে? 14.5। ওদের আড়তদারি বাদ দিন, টাকায় 1 আনা। ওইতে বেশি হচ্ছে ভরমশাই। সিঙ্গি মশাইদের একটা চিঠি লিখে দিন আড়তদারিটার সম্বন্ধে। বাবু, ও নিয়ে আরবারে কত লেখালেখি হলো জানেন তো? ওরা ওর কমে রাজি হবে না। আমরাও অন্য কোনো আড়তে দিয়ে বিশ্বাস করতে পারবো না। সব দিক বিবেচনা করে দেখলে বাবু, ও আড়তদারি আমাদের না দিয়ে উপায় নেই। ওদের চটালে কাজ চলবে না। পুজোর সময় দেখলেন তো? বাদ দিন ও কথা, মনের চালান 550 আর খুচরো 87। বাহির হইতে আড়তের কয়াল নিধুসা আসিয়া বলিল, মুহুরী মশাই, টাকা ধরাবো? মাল নামছে গাড়ি থেকে। ভরমহাশয় বলিলেন, ক গাড়ি? 2 গাড়ি। এলো পাট, কালকের খরিদ। ভিজে আছে? তা তো দেখলাম না। আসুন না একবার বাইরে। গদাধর ধমক দিয়া কহিলেন, মুহুরী মশাই না গেলে ভিজে কি শুকনো পাট দেখে নেওয়া যায় না? দেখে নাও গে না, কচি খোকা সাজছে দিন দিন। নিধুসা কাঁচা কয়াল নয়, কয়ালে কাজে আজ 30 বছর নিযুক্ত থাকিয়া মাথার চুল পাকাইয়া ফেলিল। কাটায় মাল উঠাইবার আগে মালের অবস্থা যাচাই করাইয়া লইয়ার কাজটা আড়তের কোনো বড় কর্মচারীর দ্বারা না করাইলে ভবিষ্যতে ইহা লইয়া অনেক কথা উঠিতে পারে। এমনকি একবার দেখায় লইলে পরে বিক্রেতার সহিত যোগ সাজনে মন মন ভিজা পাট কাটাই তুলিলেও আর কোনো দায়িত্ব থাকে না, তাহাও সে জানে। বাবুরা ইহার পর তাহাকে আর দোষ দিতে পারিবে না। তবু সে গদাধরের কথার প্রতি সমীহ করিয়া বিনীতভাবে বলিল, তা যা বলেন বাবু, তবে মুহুরী বাবু পাট চেনেন ভালো, তাই বলছিলাম। গদাধর বলিলেন, মুহুরী মশাই পাট চেনে, আর তুমি চেনো না। আর এত পাট চেনাচেনের কি কথাই বা হলো? হাত দিয়ে দেখলে বোঝা যায় না পাট ভিজে কি শুকনো? নিধু কয়াল বিরক্তি না করিয়া চলিয়া গেল। মুহুরীর দিকে চাহিয়া গদাধর বলিলেন, ভরমশাই, নিধেটা দিন দিন বড় বেয়াদব হয়ে উঠছে। মুখোমুখি তর্ক করে। ভরমহাশয় তাহার উত্তরে মৃদু হাস্য করিলেন মাত্র, কোনো কথা কহিলেন না। ইহার কারণ, গদাধরের চণ্ডালের মতো রাগে ইন্ধন জুগাইলে এখনই চটিয়া লাল হইয়া নিধু কয়ালকে বরখাস্তও করিতে পারেন তিনি। কিন্তু ভরমহাশয় জানেন নিধুসা চোর বটে, তবে সত্যি কয়ালে কাজে ঝুনা লোক। গেলে অমনটি হঠাৎ জুটানো কঠিন। সন্ধ্যা হইয়া গেল। এই সময় কে একজন কাহাকে বলিতেছে শোনা গেল না, এখন দেখা হবে না, যাও এখন। গদাধর হাঁকিয়া বলিলেন, কে রে? নিধু কয়ালের গলার উত্তর শোনা গেল, কে একজন সন্ন্যাসী ফকির বাবু। কথার শেষ ভালো করিয়া হইতে না হইতে একজন পাঞ্জাবি সাধু ঘরে ঢুকিল। হলদে পাগড়ি পরা, হাতে বই। সে ধরনের সাধুর মূর্তির সঙ্গে পরিচয় সকলেরই আছে আমাদের। ইহারা সাধারণত রামেশ্বর তীর্থে যাইবার জন্য পাথেয় সংগ্রহ করিতে 7 সমুদ্র 13 নদী পার হইয়া বাংলাদেশে আসিয়া গৃহস্থের ঘরে ঘরে হাত দেখিয়া বেড়ায় ও প্রবাল,
পাক হর্তকী, দুর্লভ ধরনের শালগ্রাম ইত্যাদি প্রত্যেক ভক্তকে বিনামূল্যে বিতরণ করিয়া পাথেয় ও খোরাকি বাবদ 5 টাকার কম লয় না। গদাধর বলিলেন, কি বাবাজি, কাহা সে আসতা হে? সাধু হাসিয়া বলিল, কলকাতা সে, কালীমায়ে কি থান সে, হাত দেখলাও। বসো বাবাজি। গদাধর হাত প্রসারিত করিয়া দিলেন। সাধু বলিল, অঙ্গুলি উতারলাও। মোহরি বলিলেন, আংটি খুলে নিতে বলছে হাত থেকে। গদাধর তখনই সোনার আংটিটি খুলিয়া হাতের আঙুল প্রসারিত করিয়া সাধুর দিকে হাত বাড়াইয়া দিলেন। সাধু বলিল, চাঁদে আনে সোনা হাত মে রাখো, হাত মে চাঁদি রাখো, নেই তো হাত কেসে দেখেগা। এই কথা শুনিয়া বাক্স হইতে একটি টাকা বাহির করিয়া হাতে রাখিয়া গদাধর সাধুর মুখের দিকে চাহিয়া রহিলেন। সাধু হাতখানা ভালো করিয়া উল্টায়া পাল্টায়া দেখিয়া গম্ভীর হইয়া বলিল, তেরা বহুত বুরা দিন आता, इन साल यानी दूसरे साल से बहुत कुछ गड़बड़ हो जाएगा। গদাধর ভালো হিন্দি না বুঝিলেও মোটামুটি জিনিসটা বুঝিলেন, কিন্তু তিনি আবার একটু নাস্তিক ধরনের লোক ছিলেন। কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখা যাক। সাধু বলিল, ক্যা? কিছু না, বলতা হ্যাঁ বেশ। সাধু বলিল, কুছ जाग करने होगा, परमात्मा की कृपा से अच्छा हो जाएगा, करोगे? ওসব এখন হোগা টোগা নেহি বাবাজি, আবি যাও, তেরা খুশি। বলিয়া খপ করিয়া হাতের টাকাটি তুলিয়া লইয়া বেমালুম ঝুলির মধ্যে পুরিয়া সাধু বলিল, আচ্ছা, রাম রাম বাবু। গদাধর একটু অবাক হইয়া বলিলেন, টাকাটা নিলে যে? দক্ষিণা তো চাহিয়ে বেটা, নেহি দক্ষিণা দেনে সে কুই কাম আচ্ছা নেহি বনতা। সাধু আর ক্ষণমাত্রেই বিলম্ব না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। গদাধর বেকুবের মতো বসিয়া রহিলেন। ভরমশাই বলিলেন, টাকাটা দিব্যি কেমন নিয়ে গেল? গদাধর রাগত স্বরে বলিলেন, সব জোচ্চোর, সাধু না হাতি। একটা টাকার ঘাড়ে জল দিয়ে গেল বিকেল বেলা, আর বলে গেল কিনা খারাপ হবে। এ দুজন বলিল, তাই বললে নাকি বাবু? শুনলে না কি বললে? তাই তো বললে। তারপর ও প্রসঙ্গ ফেলিয়া দিবার চেষ্টায় গদাধর মোহরের দিকে চাহিয়া জোর গলায় বলিলেন, তারপর ভরমশাই? তারপর ভরমশাই বেলেঘাটার গদিতে একখানা চিঠি মুসুবিদা করে ফেলুন চট করে। কি লিখব? ওই আরতদারির কথাটা নিয়ে প্রথমে লিখুন। হারাধন সিংহীকেই চিঠিখানা লিখুন যে নমস্কার পূর্বক নিবেদন মিদং, আপনাদের এত নম্বর চালান যথাসময়ে হস্তগত হইয়াছে। আপনারা এতবার লেখালেখি সত্ত্বেও টাকায় একানা করিয়া আরতদারি বজায় রাখিয়াছেন দেখিয়া। এই সময় গদাধরের পাত্তনি মৌজু সুন্দরপুরের একটি প্রজা ঝুড়িতে কয়েকটি ছোট বড় কপি আনিয়া গদির আসনে নামাইয়া চিঠি লেখানো বন্ধ করিয়া গদাধর তাহার দিকে চাহিয়া বলিলেন, কি রে রতিকান্ত, ভালো আছিস? এতে কি? আগে কয়েকখানি কপি আপনার জন্য এনেলাম। এবার 10 কাঠা জমিতে কপি হয়েছে, তা বৃষ্টির অবানে সে বাড়তে পারল না বাবু। তার উপর নেগেছে কাজ কুমড়ে পোকা, পাতা কেটে কেটে ফেলায় রোজ সকালে বিকেলে এত এত রতিক্রান্ত হাত দিয়া কীট দ্বারা কীর্তিক পাতার পরিমাণ দেখাইল। গদাধর বলিলেন, না, তা ফুল মন্দ হয়নি তো বাবু, বেশ ফুল বেড়েছে। যা, বাড়িতে দিয়ে এসে গুড় জল খেয়ে আয় গে বাড়ি থেকে। ভরমশাই বলিলেন, তারপর আর কি লিখিব বাবু? আজ থাক ভরমশাই, সন্ধে হয়ে এলো, আমার একটু কাজ আছে মুখুজ্জ বাড়ি। রতিকান্ত, আয় আমার সঙ্গে। ভরমশাই, কপি একটা রাখুন। না না বাবু, আপনার বাড়িতে থাক, আমি আবার কেন? তাতে কি, আমরা কত খাবো। রতিকান্ত, দাও একখানা ভালো দেখে ফুল নামিয়ে নিয়ে যান না। রতিকান্তকে লইয়া চলিয়া যাইবার পূর্বে গদাধর বলিলেন, ক্যাশটা তাহলে আপনি নিয়ে যাবেন সঙ্গে করে? না, আমি নিয়ে যাব। তাহলে বাবু আর একটু বসতে হয়, ক্যাশ বন্ধ করি, এবার মিলিয়ে দেই। বসি। বাবু, ও বেলা ও 8 আনা হাওলাতে কার নাম লিখব? ও যা হয় করুন। ডুলি খরচ বলে লিখুন না, ঢোল শহরত তো করতেই হবে, আজ না হয় কাল। আর এই বেলার এই 1 টাকা? কোন 1 টাকা? এই যে সাধু নিয়ে গেল, ও ওটা আমার নামে খরচ লিখুন।
বেটা আচ্ছা দাপ্পাবাজি করে কটা টাকা নিয়ে গেল, এই জন্যই আংটি খুলতে বলছিল বাবু। এইবার বোঝা যাচ্ছে। সেই তো, কারণ সোনা তো আংটিতে রয়েছে। আবার চাঁদে কি হবে যদি বলি? আংটি তো আর আঙুল থেকে টেনে খুলে নিয়ে শটকান দেওয়া যাবে না, ডাকাত একেবারে। এদের কথা সব মিথ্যে। কথাগুলো গদাধর যেরূপ জোর দিয়া বলিলেন, তাহাতে মনে হইল তিনি তাহার বোকামের জন্য নিজে যেমন লজ্জিত হইয়াছেন, সাধু সম্বন্ধে ভরমশায়ের নিকট হইতে কটূক্তি শুনিতে পাইয়া যেন কিছুটা আশ্বস্ত হন। ভরমহাশয় কিন্তু দেবদেশে অসাধারণ ভক্তিমান বৃদ্ধ ব্যক্তি। মনিবের মন জোগাইবার জন্য তিনি সাধু প্রতি অবিশ্বাসসূচক কোনো কথা বলিতে রাজি নন। সুতরাং তিনি চুপ করিয়াই রহিলেন। সন্ধ্যার কিছু পরে গদাধর বাড়ি ফিরিলেন। স্ত্রী অনঙ্গমোহিনী রান্নাঘরে ছিল। স্বামীর সাড়া পাইয়া বাহিরে আসিয়া বলিল, আজ সকাল সকাল যে কি ভাগ্যি, কাজ মিটে গেল, তাই এলাম। একটু চা খাওয়াবে? ভাতটা চড়েছে, নামিয়ে করে দিচ্ছি। তুমি রাঁধছো নাকি? হ্যাঁ, আজ তো পিসিমার সন্ধ্যের পর থেকে ভীষণ জ্বর এসেছে, তিনি উঠতেই পারেন না, তা রাঁধবেন কি? তাই তো, কাল একবার ডাক্তার ডাকি। প্রায়ই তো জ্বর হতে লাগলো। উনি ডাক্তারি ওষুধ তো খাবেন না, ডাক্তার ডাকিয়ে কি করবে? তুমি বা কদিন এরকম রাঁধবে? তা বলে কি হবে? যে কদিন পারি বাড়ির লোক কি না খেয়ে থাকবে? গদাধর আর কোনো কথা না বলিয়া নিজের ঘরে গিয়ে বসিলেন। কিছুক্ষণ পরে চাকর তামাক সাজিয়া দেয়া গেল। এই চাকরটির ইতিহাস বেশ নতুন ধরনের। ইহার নাম গৈবী, বাড়ি নেপাল। গদাধরের বাবার আমলে একদিন সে এই গ্রামে আসিয়া ইহাদের আশ্রয় প্রার্থনা করে। সে আজ 17-18 বছর আগের কথা। সেই হইতেই গৈবী এখানে থাকে এবং কথাবার্তায় সে পুরো বাঙালি। তাহাকে বর্তমানে নেপালি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। গদাধর বলিলেন, গৈবী, কাল একবার শরৎ ডাক্তারের কাছে যেতে হবে। পিসিমার জ্বর হয়েছে, বড্ড ভুগছেন। এবার নিয়ে 5 জ্বরে পড়লেন। গৈবী বলিল, পিসিমা কারো কথা শুনবে না বাবু। আমি বলি তুমি পুকুরে চ্যান করবে না, করলেই তোমার জ্বর ধরবে। তা কারো কথা শুনবার লোক নয়। এখন যে জ্বরটি হলো, এখন কে ভুগবে? হ্যাঁ ঠিক, তুই কাল সকালেই যাবি ডাক্তারের কাছে। সকালে কেন? এখনই বললে এখনই যেতে পারি। না থাক, এখন যেতে হবে না, তুই যা। বাবু, ভালো কথা। এক সাধু বাবাজি আপনার আড়তে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। কেন বলতো? ও তো এখানে আগে এলো। বলে বাবু কোথায়, বাবুর সাথে ভেট করব। আমি বলে দিলাম বাবু আড়তে আছে। সত্যি গিয়েছিল? ঠিক তাহলে তার যাবে না, 1 টাকার ঘাট জল দিয়ে গেল। 1 টাকা? কি হলো বাবু? হবে আবার কি, ফাঁকি দিয়ে জোর করে নিয়ে গেলে যা হয়। এই সময়ে অনঙ্গ চায়ের বাটি হাতে করিয়া ঢুকিতে ঢুকিতে বলিল, কে গো, কে দিলে ফাঁকি? গদাধর হাসিয়া বলিলেন, ঠকবার মজা কি জানো? যে ঠকে সে তো ঠকেই, আবার যে উপরন্ত 5 জনের কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণ যায়। অনঙ্গ অভিমানের সুরে বলিল, বেশ, তাহলে দিও না কৈফিয়ত, কে শুনতে চায়? না না, শোনো। শুনি তো আমার বড় দিব্যি। না যদি শোনাই তবে আমারও অতি বড় দিব্যি। অনঙ্গ হাসিয়া বলিল, কি হলো শুনি? গদাধর সাধুর ব্যাপারে বলিলেন। অনঙ্গ শুনিয়া কেমন একটু অন্যমনস্ক হইয়া গেল। পরে কি ভাবিয়া বলিল, তুমি যদি সাধুকে বাড়ি আনতে তা বেশ হতো। কেন? আমার হাতটা দেখতাম। তোমার হাত কি দেখবে আবার? দিব্যি তো আছো, দেখালে দোষ কি? ওরা কি জানে? আমার বিশ্বাস হয় না। তুমি নাস্তিক বলে সবাই তো নাস্তিক নয়। কি দেখাবে? আয়ো, তাও দেখাতাম বই কি, দেখাতাম তোমার আগে মরি কি না। এসব কেন, এইসব কেন? যদি মেয়ে মানুষ হতে তবে বুঝতে। যখন তা হয়নি তখন আফসোস করে লাভ নেই। এখন চাটা খাবে? জুড়িয়ে যে জল হয়ে গেল। বলিয়া গদাধর চায়ের পেয়ালা মুখ হইতে নামাইয়া রাখিলেন। স্বামীর কথায় চাটুকু শেষ করিয়া অনঙ্গ ঘরের বাহিরে যাইবার উপক্রম করিতেই গদাধর বলিলেন, একটু দাঁড়াও না ছাই। অনঙ্গ হাসিয়া বলিল, বসলে চলে, রান্নাবান্না সবই বাকি। তা হোক, বসো একটু। অনঙ্গ স্বামীর সংস্পর্শ হইতে বেশ কিছু দূরে বসিয়া বলিল, এই বসলাম। অর্থাৎ সে এখন সূচি বস্ত্র পরিয়া রান্না করিতেছে।
নাস্তিক গদাধরের আড়ত বেড়ানো কাপড় পরনে সে এখন স্বামীর সঙ্গে ছোঁয়াছুঁই করিতে রাজি নয়। গদাধর মুচকি হাসিয়া বলিলেন, ছুঁয়ে দিই? তাহলে থাকলো হাড়ি উনুনে চড়ানো, সে হাড়ে আর নামবে না। ভালোই তো, কারো খাওয়া হবে না। কারো খাওয়ার জন্য আমার দোষ পড়েছে ভাববার, ছেলে মেয়েরা কষ্ট পাবে না না খেয়ে, সেটাই ভাবনার কথা। ও বেশ, আমার কাছে স্পষ্ট কথা, স্পষ্ট কথার কষ্ট নেই। সে তো বটেই। অনঙ্গ হাসিতে লাগিল। তাহার বয়স এই 27-28। প্রথম যৌবনের রূপ লাবণ্য কবে ঝরিয়া গেলেও অনঙ্গ এখনো রূপসী। এখনো তাহার দিকে চাহিয়া দেখিতে ইচ্ছা করে। রং যে খুব ফর্সা তা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ বলিলেই ভালো হয়। কিন্তু অনঙ্গর মুখের গড়নের মধ্যে এমন একটা আলগা চটক আছে, চোখ এমন টানা টানা, ভুরু দুটি এমন সরু ও কালো, ঠোঁট এমন পাতলা, বাহু দুটির গড়ন এমন নিটল, মাথার চুলের রাশ এমন ঘন ও ঠাস বোনানো, হাসি এমন মিষ্টি যে মনে হয় সাজিয়া গুজিয়া মুখে স্নো পাউডার মাখিয়া বেড়াইলে এখনো অনঙ্গ অনেকের মুন্ডু ঘুরাইয়া দিতে পারে। নারীর আদিম শক্তি ইহার মধ্যে যেন এখনো নির্বাপিত আগ্নেয়গিরির গর্ভে সুপ্ত অগ্নির মতোই বিরাজমান। গদাধর বলিলেন, সাধু আজ আমার হাত দেখে কি বলেছে জানো? কি গো? আমার নাকি শিগগিরই খুব খারাপ সময় হবে। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, ওমা, সে কি গো? গদাধর হাসিয়া বলিল, তাই তো বললে। আচ্ছা, তোমার সবটাতে হাসি আমার ভালো লাগে না। তুমি যেমন কিছু জানো না, বুঝো না। সবাই তো তোমার মতো নয়। কি কি বললে সাধুবাবা শুনি? ওই তো বললাম। সত্যি এই কথা বলেছে? হ্যাঁ, ভরমশাই জানে, জিজ্ঞাসা করো। ওমা, শুনে যে হাত পা আসছে না। হ্যাঁ, তুমি রেখে দাও, ভণ্ড সাধু সব কোথাকার, ওদের আবার কথার ঠিক। অনঙ্গ ঝাঁজের সহিত বলিল, ওই তো তোমার দোষ। কাকে কি চটিয়েছ, কি বলে গিয়েছে, ওরা সব করতে পারে তা জানো? ওদের নামে অমন তুচ্ছ তাচ্ছিল্য করতে আছে, ওই দোষেই তোমায় ভুগতে হবে দেখছি। সাধুকে কিছু দাওনি? গদাধর হাসিয়া উঠিয়া হাতে চাঁদি বসানো এবং সাধুর টাকা তুলিয়া লওয়ার বর্ণনা করিলেন। অনঙ্গ বলিল, হে শোনা যাক, তবুও কিছু দক্ষিণা প্রণামী পেয়ে গিয়েছেন তো তিনি। আমার এখানে আগে এসেছিলেন, তখন যদি জানতাম আমি ভালো করে সেবা ভোগ দিতাম, মনটা খুশি করে দিতাম বাবার। ওরা সব পারেন। বলিয়া অনঙ্গ হাত জোর করিয়া কড়িকাঠের দিকে চোখ তুলিয়া চাহিয়া উদ্দেশ্যে প্রণাম করিলেন। গদাধরের দোষ এই, স্ত্রীর কাছে গম্ভীর হইয়া থাকিতে পারেন না। অনঙ্গর কাণ্ড দেখিয়া হাসি চাপিয়া রাখা গদাধরের পক্ষে দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। প্রথমটা হাসি চাপাতে গিয়া শেষকালে ফল ভালো হইল না। ঘরের মধ্যে হইল যেন একটা হাসির বোমা বুঝি বা ফাটিয়া পড়িল। অনঙ্গ রাগে ফরফর করিতে করিতে ঘরের বাহির হইয়া গেল। গদাধরের তখন আরেক পেয়ালা হইলে মন্দ হইত না, কিন্তু স্ত্রীকে চটাইয়াছেন, সে আশা বর্তমানে নির্মল। তিনি ডাকিলেন, গৈবি। গৈবি বাহির বাড়ি হইতে উত্তর দিল, যাই বাবু। ওরে শোন, এদিকে একটু তামাক দে, আরেকবার দেখে আয় কলকাতা থেকে নির্মলবাবু এসেছে কিনা মুখুজ্জ বাড়ির। এখনই যাব বাবু, তামাক দিয়ে তারপর গিয়ে দেখে আয়, যদি আসে তা ডেকে নিয়ে আসবি। এই সময় অনঙ্গ আবার ঘরে ঢুকিয়া বলিল, কেন নির্মলবাবুকে ডাকছো কেন শুনি? সে খুঁজে তোমায় দরকার কি? দরকার আছে, নির্মলবাবুর সঙ্গে তোমাকে মিশতে দেব না আমি। আমি কি ছেলে মানুষ? ছেলে বুড়োর কথা নয়, সে এসে কেবল টাকা ধার করে আর দেয় না, গায়ের সকলের কাছেই নিয়েছে। এমনকি মিনির বাপের কাছ থেকেও 60টা টাকা নিয়ে গিয়েছে। তোমার কাছ থেকে তো অনেক টাকাই নিয়েছে। কিছু দিয়েছে? দিক না দিক, তোমার সেসব খুঁজে দরকার কি? তুমি মেয়ে মানুষ, বাইরের সব কথাই থেকো না বলছি। নির্মলের ব্যাপার লইয়া সেদিন ভরমশের আড়তেও গদাধরকে দু একটা কথা বলিয়াছিল। গদাধর জেদি লোক, যাহাকে লইয়া ঘরে বাহিরে তাহার উৎপীড়ন, তাহাকে তিনি কখনোই ত্যাগ করিতে পারেন না, করিবেনও না। আসলে নির্মল মুখুজ্জে এই গ্রামের হরিগাঙ্গুলির জামাই। শ্বশুরকুল নির্মল হওয়াতে বর্তমানে শ্বশুরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করিতেছে। লোকটি সর্বদাই অভাবগ্রস্ত। একথাও ঠিক, কারণ আয়ের অনুপাতে তাহার ব্যয় বেশি।
নির্মল মুখুজ্জে আসিয়া বাহির হইতে হাঁকিল, গদাধর আছো নাকি হে, আসবো? গদাধর উত্তর দিবার পূর্বেই অনঙ্গ বলিল, উত্তরটা তো দেখিয়ে দেব মজা। গদাধর হাসিয়া ফেলিলেন, বলিলেন, তোমার সবটাতেই ভয়, জবাব দিলে আমাকে খেয়ে ফেলবে না তো? দৃঢ় চাপা কণ্ঠে অনঙ্গ বলিল, না, ভদ্রলোকের ছেলে বাড়িতে এসেছে, আসুক। ইহাদের কথা শেষ হইবার পূর্বেই নির্মল মুখুজ্জে একবার ঘরের দোরের কাছে স্বামী স্ত্রীর মধ্যে আসিয়া পড়িল। কি গো বউ ঠাকুরন, আমাদের বাড়ি যাওয়া একেবারে ছেড়ে দিলে যে? রাগ করলে নাকি গরিবদের ওপর? না, রাগ করিনি। শুনে মনটা জুড়ল। থাক, আর ঠাট্টায় কাজ নেই। এটা ঠাট্টা হলো বউ ঠাকুরন? যাক, এখন কি খাওয়াবে? খাওয়াও তো সন্ধেবেলা। সন্ধেবেলা মানে রাত্রিরে। রাত একে বলে না, এর নাম সন্ধে। কি আর খাওয়াবো? ঘরে কি বা আছে? আসুন বসুন, দেখি। গদাধর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। দুজনের মধ্যে একটা মিটমাট হইতে দেখিয়া নির্মলের দিকে চাহিয়া বলিলেন, কি মনে করে এখন বলো? তোমার সঙ্গে অনেক কাল দেখা নেই, ব্যস্ত ছিলাম ভাই। আমার খেটে খেতে হয়। আমাদেরও উঠোনে পয়সা ছড়ানো থাকে না, খুঁজে নিতে হয়। আমাদের যে খুঁজলেও মেলে না, সেই হয়েছে মুশকিল। সন্ধেবেলাটা বড় কাজ পড়ে গিয়েছে আজকাল, নইলে তোমার এদিকে যেতাম। আমারও তাই, নইলে আগে তো প্রায়ই আসতাম। দেখো ভাই নির্মল, একটা কথা বলি তোমায়। ডিস্ট্রিক্ট বোর্ডে তোমার তো লোক আছে, আমার কিছু কাজ পাইয়ে দাও না। নিজের কাজ ফেলে আবার পরের কাজ করতে যাবে কেন? তাছাড়া ওতে বড় জঞ্জাট জঞ্জাট সহ্য করতে আর কি। টাকা রোজগার নিয়ে বিষয়, ওতে আমার অসুবিধা হবে না, তুমি চেষ্টা করো না। নির্মল কিছু ভাবিয়া বলিল, কিছু টাকা গোড়ায় ছাড়তে পারবে? কিরকম? তোমার কাছে আর ঢাকাঢাকি কি, কিছু টাকা পান খাওয়াতে হবে, এই বুঝো তো সব। কত সে তোমায় বলবো, আন্দাজ সব আছে, কিছু বেশিও হতে পারে। গদাধর সাগ্রহে বলিলেন, তুমি দেখো নির্মল ভাই, এ টাকা আমি দেব, তবে আমার আবার পুষিয়ে যাওয়া চাইতো, বুঝলে না? ঘর থেকে তো আর দেব না। আমি সব বুঝি, সে হয়ে যাবে। যেমন দান তেমনই দক্ষিণে। কবে আমায় জানাবে? ওরা কিন্তু টেন্ডার কল করেছে, 15 তারিখের পরে আর টেন্ডার নিবে না। তাহলে কাল আমি একবার যাই, গিয়ে দেখে আসি, কি বলো? বেশ ভাই, তাই যাও, যাতে হয়, বুঝলে তো? তোমাকে আর বেশি কি বলবো। এ সময় অনঙ্গমোহিনী দুখানি রেকাবিতে লুচি, আলু ভাজা ও হালুয়া লইয়া ঘরে ঢুকিয়া দুজনের সামনে রেকাবি দুটি রাখিল। নির্মল হাসি মুখে বলিল, এই তো, এতেই তো আমি বউ ঠাকুরনকে বলি, চোখ পাল্টাতে না পাল্টাতে এত খাবার তৈরি হয়ে গেল। তা এত লুচি কেন আমার রেকাবিতে? অনঙ্গ হাসিয়া বলিল, খান, হুকখানা আপনি পারবেন খেতে। চা খাবেন তো? তা এক পেয়ালা হলে মন্দ হয় না। স্বামীর দিকে চাহিয়া অনঙ্গ বলিল, তোমার কিন্তু 2 পেয়ালা গিয়েছে, তোমাকে আর দেব না। গদাধর বিমর্ষভাবে বলিলেন, তা যা হয় করো, তবে না হয় 8 পেয়ালা দিও। কিছু না, সিকি পেয়ালাও না, রাত্রে তারপর ঘুম হবে না, মনে নেই? অনঙ্গ মুখ ঘুরাইয়া চলিয়া গেল। নির্মল বলিল, টাকাটা তাহলে জোগাড় করে রেখো, সব আছে তো? ও আর কি জোগাড় করব, গদির ক্যাশ থেকে নিলেই হবে, নিজ নামে হাওলাত লিখে। তাহলে কাল একবার যাই, কি বলো? হ্যাঁ যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অনঙ্গ চালইয়া আসিল। গদাধরের জন্য আনে নাই, কিন্তু নির্মলের জন্য। গদাধর জানেন, তাহার স্বাস্থ্য সংক্রান্ত খুঁটিনাটি লইয়া স্ত্রী বড়ই নির্মম। এখন হাজার চাহিলেও চা মিলিবে না, সুতরাং তিনি এই বিষয়ে আর উচ্চবাচ্য করিলেন না। নির্মল বলিল, চলো বউ ঠাকুরন, একদিন সবাই মিলে আরংঘাটায় যুগকিশোর দেখে আসি। বেশ তো, চলুন না। গদাধর বলিলেন, সে এখন কেন? জ্যৈষ্ঠী মাসে দেখতে হয় তো। যুগল দেখিলে জ্যৈষ্ঠ মাসে পতিসহ থাকে স্বর্গবাসে। স্ত্রীর দিকে ফিরিয়া বলিলেন, অতএব তোমার যদি আমার সঙ্গে স্বর্গবাসে মন থাকে তাহলে। অনঙ্গ সলজ্জ মুখে বলিল, যাও, সবটাতেই তোমার ইয়ে, আমরা এখনই যাব, চলো না, পরে আবার জ্যৈষ্ঠ মাসে গেলেই হবে। আমি কখনো দেখিনি, জ্যৈষ্ঠী মাস পর্যন্ত বাঁচি কি মরি? নির্মল বলিল, ও আবার কি অলক্ষণে কথা, মরবেন কেন চাই, বালাই ষাট। অনঙ্গ হাসিতে হাসিতে চলিয়া গেল।
নির্মল বলিল, আমিও ভাই এবার চলি, কাজ আছে। একবার শিবুর মায়ের কাছে যাব। বুড়ি আজ কদিন ধরে রোজ ডেকে পাঠাচ্ছে, তার ছেলের সন্ধান করে দিতে হবে। দেখি গিয়ে। ভালো কথা, তার আর কোনো সন্ধান পাওনি? সন্ধান আর কি পাবো, কলকাতাতেই আছে, চাকরি খুঁজতে গিয়েছে, দুদিন পরে এসে হাজির হবে। এই ক্ষেত্রে যা হয়, মামার তারায় আর বকুনেতে দেশ ছেড়ে পালিয়েছে। যেমন মামা তেমনই মামি। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। মাঝে পড়ে শিবুর মার হয়েছে বিষম দায়। ভাইয়ের বাড়ি পড়ে থাকে, সহায় সম্পত্তি নেই। এই বয়সে যাই বা কোথায়, তার উপর ছেলেটির ওই ব্যাপার। আচ্ছা তাহলে আসি ভাই। দাঁড়াও দাঁড়াও। দরজা পর্যন্ত যাইয়া গদাধর নির্মলের হাতে 3টি টাকা গুজিয়া দিলেন। এ আবার কেন, এ আবার কেন বলিতে বলিতে নির্মল টাকা কটি ট্যাকে গুজিয়া চলিয়া গেল। গায়ে সে জামা দিয়ে আসে নাই, মাত্র গেঞ্জি গায়ে আসিয়াছিল। গদাধর বাড়ির ভিতর ঢুকিয়া দেখিলে অনঙ্গ তখনও বসিয়া বসিয়া একরাশ লুচি ভাজিতেছে। একটু বিস্ময়ের সুরে বললেন, এ কি গো, এত লুচির ঘটে কেন আজ বলো তো? কেন আর আমি খাবো? আমার খেতে নেই? এই সংসারে শুধু খেটেই মরবো, ভালো মন্দ খাবো না? না, আজ এত কেন তাই বলছি। অনঙ্গ টানিয়ে টানিয়ে বলিল, তুমি খাবে, আমি খাবো, ভরমশাই খাবেন, সবাইকে যে নেমন্ত করেছে আজ, জানো না? বলিয়া স্বামীর মুখের দিকে কৌতূহলোজ্জ্বল হাসি মুখে চাহিতেই গদাধর বুঝিলেন স্ত্রীর কথা সর্বৈব মিথ্যা। স্ত্রীর এই বিশেষ ভঙ্গিটি তিনি আজ 13 বৎসর ধরিয়া দেখিয়া আসিতেছেন। কৌতুক করিয়া মিথ্যা বলিবার পরে ভঙ্গিটি করেই অনঙ্গ নিজের মিথ্যা নিজে ধরাইয়া আসিতেছে চিরকাল। অথচ খুব সম্ভবত সে নিজে তাহা বুঝিতে পারে না। গদাধর হাসিয়া বলিলেন, ভালোই তো, আমি কি বারণ করেছি? না গো, আজ শিবুর মাকে রাত্রে এখানে খেতে বলেছে। আহা, বুড়ির কত কষ্ট। ছেলেটা অমনি হলো, ভাই বউয়ের যা মুখ ঝংকার, খুঁড়ে নমস্কার বাবা। বুড়িকে দাঁতে পিষতে শুধু বাকি রেখেছে, না দেয় দুটো ভালো করে খেতে, না পরনে একখানা ভালো কাপড়। কি করে যে মানুষ অমন পারে? তা বেশ, ভালো ভালো, খাওয়াও না। আমায় আগে বললে না কেন? একদিনের জন্য যখন খাওয়াবে তখন একটু ভালো করেই খাওয়াতে হয়। রাধানগর থেকে সন্দেশ মিষ্টি আনিয়ে দিতাম, হলো বা একটু দই। দই ঘরে পেতেছি, খাসা দই হয়েছে, খেয়েও একটু পাতে দেবো এখন। মিষ্টি তো পেলাম না, নারকেলের সঙ্গে ক্ষীর মিশিয়ে সন্দেশ করব ভাবছি। এখনো করবে ভাবছো? কত রাত্রে বুড়িকে খেতে দেবে? সব তো হয়ে গেল, লুচি কখানা ভাজা হয়ে গেলেই নারকল কুড়ে বেটে সন্দেশ চড়িয়ে দিব। ক্ষীর করে রেখেছি। ওগো, আমায় একটু কপ্পর এনে দাও না। এখন কি কপ্পর পাওয়া যাবে? আগে থেকে সব বলো না কেন? এ কি কলকাতা শহর? রাধানগর ভিন্ন জিনিস মেলে। দেখি বিশু দোকান বন্ধ হয়ে গিয়েছে কিনা, যদি পাওয়া যায় পাঠিয়ে দিচ্ছি। গদাধরের পৈতৃক আমলের ছোট একখানি তালুক ছিল, সেখানে ইহাদের একটি কাছারি ঘর ও বহুকালের পুরানো গোমস্ত বিদ্যমান। বেশ শীত পড়িয়াছে। একদিন গদাধর স্ত্রীকে একখানা চিঠি দেখাইয়া বলিলেন, ওগো, আজ সকাল সকাল রান্না করে ফেলো তো, আমপাড়ার ডবডবির গোমস্তা পত্র লেগেছে, কিছু আদায় তহসিল দেখে আসি। অনঙ্গ পছন্দ করে না স্বামী কোথাও গিয়ে বেশি দিন থাকে। কথা শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, কতদিন থাকবে? তা ধরো যে কদিন লাগে। দিন 6-7 হবে বোধ হচ্ছে। এতদিন তো কোনো কালে থাকো না। আমপাড়ার ডবডবি শুনেছি অতি অজপাড়াগা, খাবে দাবে কি, থাকবে কোথায়? গদাধর হাসিয়া বলিলেন, সে ভাবনা তোমার চেয়ে আমার কম নয়, কারণ আমি সেখানে থাকবো। আমাদের সেখানে কাছারি বাড়ি আছে। ভাবনা কি? গাঙ্গুলি মশাই বহুকালের গোমস্তা, সব করে রাখবেন। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, সেদিন অমন সর্দি কাশি গেল, এখনো তেমন সেরে উঠোনি। ভারী তোমাদের কাছারি ঘর, টিনের বেড়া, খড়ের ছাউনি, গল গল করে হিম আসে। কি করে কাটাবে তাই ভাবছি, এখন না গেলেই নয়। কি করে না গিয়ে পারা যায়? পৌষ কিস্তির সময় এসে পড়ল, যেতেই হবে। আজই কেন, কাল যেও। যখন যেতেই হবে তখন আজকাল করে লাভ কি? বরং যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমায় নিয়ে চলো। গদাধর বিস্ময়ের সুরে বলিলেন, তোমাকে ডবডবির কাছারি বাড়িতে?
সে জায়গা কেমন তুমি জানো না, তাই বলছো। পুরুষ মানুষে থাকতে পারে, মেয়ে মানুষ থাকবে কোথায়? একখানা মোটে ঘর, সে হয় কি করে? অতদিন লাগিও না, 2-3 দিনের মধ্যে এসো। তবে কাজ শেষ হলে আমি কি সেখানে বসে থাকবো? চলে আসবো। গদাধর বেলা 2টার পরে গরুর গাড়ি যোগে আমপাড়া রওনা হইলেন। 6-7 ক্রোশ পথ মাঠ ও বিলের ধার দিয়া রাস্তা ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার দিকে বেশ শীত করিতে লাগিল। গদাধর গারোয়ানকে বলিলেন, সামনে তো কাপাস ডাঙা, তারপর নদী পেরিবে কি করে? জল কত? জল নেই, হেঁটে পার হওয়া যায়। নদীর ধারে ছোট্ট দোকান, অনঙ্গ 5-6 দিনের মতো চাল, ডাল, মশলা, তেল, ঘি কিছুই দিতে বাকি রাখে নাই। তবুও গদাধর গারোয়ানকে বলিলেন, দেখ তো সোনামুগের ডাল আছে কিনা দোকানে। জিজ্ঞাসা করিয়া আসিয়া গারোয়ান জানাইল, ডাল নাই। তবে দেখ, ভালো তামাক আছে? জানা গেল তামাক আছে, তবে চাষি লোকের উপযুক্ত ভদ্রলোক সে তামাক খাইতে পারবে না। গদাধর বিরক্ত মুখে বলিলেন, পার হ দেখি, সাবধানে গাড়ি নামা নদীতে। আমি কি নেমে যাব? নামবেন কেন বাবু, গাড়িতে বসে থাকুন, ভয় নেই। গাড়ি পার হইয়া ওপারে গেল। লম্বা শিশু গাছের সারি, তলা দিয়া রাস্তা, অন্ধকার নামিয়া আসিল। গদাধর গারোয়ানকে বলিলেন, হুঁশিয়ার হয়ে চল, এ পথ ভালো নয়। গারোয়ান পিছন ফিরিয়া তাহার মুখের দিকে চাহিয়াই আবার সামনের দিকে মুখ ফিরাইয়া গরুর লেজ মলিতে মলিতে বলিল, কোন ভয়টার কথা বলছেন বাবু? ভূতের না মানুষের? ভূটুত নয় রে বাবু, মানুষের ভয়ে বড় ভয়। কোনো স্তর করবেন না বাবু, সেসব আমি এধানে আর নেই। তুই তো সব জানিস। আর বছর চৈত্রের মাসে এ পথ ধরে রাধানগরের সাতকড়ি বসাককে খুন করে, মনে নেই? গারোয়ান চুপ করে আর রহিল। তাহাতে গদাধর যেন বেশি ভয় পাইলেন। বলিলেন, কি কথা বলছিস না যে বড়? কথা মনে পড়েছে বাবু, তবে হুঁশিয়ার হয়ে চল। চলুন বাবু, যা কপালে থাকবার হবে। বুঝলাম। নে একটু তামাক শ্বাস দেখি, চকমকি আছে, শোলা আছে, নে। সত্যি ঘোর অন্ধকার হইয়া গিয়াছে। গদাধরের হাতে টাকা করি নাই সত্যি, কিন্তু সোনার আংটি আছে, বোতাম আছে, সামান্য 10-12 টাকা নগদও আছে। পল্লীগ্রামে লুটেরা ডাকাতের পক্ষে ইহাই যথেষ্ট। ইহার অপেক্ষা অনেক কম অর্থের জন্য তাহারা মানুষ খুন করিয়াছে বলিয়া শোনা গিয়াছে। গারোয়ানটা কথা বলে না কেন? গদাধর বলিলেন, কি রে জানলি? আগে বাবু, শোলা ভিজে। তোর মুন্ডু দে আমার কাছে, দে দেখি। গদাধরের আসল উদ্দেশ্য তামাক খাওয়া নয়, কথাবার্তায় ও হাতের কাজ লইয়া ভয়ের চিন্তা ভুলিয়া অন্য মনস্ক থাকা। তামাক ধরাইয়া নিজে খাইয়া গারোয়ানকে কলিকা দিবার সময় যেন তাহার মনে হইল রাস্তার পাশেই গাছের সারির মধ্যে সাদা মতো কি নড়িতেছে। গারোয়ানকে ডাকিয়া চুপি চুপি বলিলেন, কি রে গাছের পাশে? গারোয়ান ভালো করিয়া দেখিয়া বলিল, ও কিছু না বাবু, আপনি ভয় পাবেন না। এই পথে গাড়ি চালিয়ে বুড়ো হয়ে মরতে গেলাম, ভয়ভীতি কিছু নেই বাবু, শুয়ে পড়ুন ছইয়ের ভেতর। কিন্তু গারোয়ানের কথায় গদাধরের ভয় গেল না। তিনি ছইয়ের ফাঁক দিয়া একবার এদিক একবার ওদিক দেখিতে দেখিতে দূর হইতে সোনামুড়ির ডোমপাড়ার আলো দেখিলেন। আর ভয় নাই, সোনামুড়িতে লোকজনের বাস আছে, মধ্যে একটা বড় মাঠ, তারপরেই ডবডবির বিল চোখে পড়িবে। সোনামুড়ি গ্রামে ঢুকিতেই দেখা গেল তাহার কাছারির পিয়াদা মানিক শেখ লণ্ঠন হাতে আসিতেছে তাহাদের আগাইয়া লইতে। মানিক সালাম করিয়া বলিল, বাবু আসছেন? হ্যাঁ রে। গুমস্তা মশাই কোথায়? কাছারিতে বসে আছেন, বাবুর খাওয়ার জোগাড় করতে পাঠালেন মোরে। দুধের বন্দোবস্ত করিতে এলাম ডোমপাড়ায়। চল গাড়ির সঙ্গে সঙ্গে। কাছারি পৌঁছিয়া গাড়ি রাখা হইল। গদাধর নামিয়া কাছারির মধ্যে ঢুকিতেই গুমস্তা গাঙ্গুলে মশাই লাফাইয়া উঠিয়া বলিলেন, আসুন বাবু আসুন, আপনার জন্যই সন্ধে হতে বসে আছি, এই আসেন এই আসেন। বড্ড দেরি হয়ে গেল বাবুর, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা বন্দোবস্ত করে রেখেছি। নমস্কার গাঙ্গুলে মশাই, ভালো আছেন? কল্যাণ হোক, বসুন। ওরে বাবুর হাত ধোয়ার জল এনে দে রে বাইরে। গদাধর হাত মুখ ধুইয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আদায়পত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন।
রাত বেশি হইল। নিকটেই ব্রাহ্মণপাড়ায় গাঙ্গুলি মশাইয়ের বাড়ি হইতে খাবার আসিল। আহারাদি সারিয়া শুইবার সময় গদাধর বলিলেন, রাত্রে এখানে মানিক শেখকে থাকতে বলুন গাঙ্গুলি মশাই, একা থাকা, মাঠের মধ্যে কাছারি। গাঙ্গুলি মশাই হাসিয়া বলিলেন, কোনো ভয়ভীতি নেই, এখানে মানিকও থাকবে। এখন আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন। গদাধর গৃহস্থ মানুষ, নিজের বাড়ি ছাড়িয়া অন্যত্র শুইতে খুব বেশি অভ্যস্ত নহেন। তাহার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। এই ধরনের ঘরে মানুষ শুইতে পারে? টিনের বেড়ার ফাঁক দিয়া হিম আসিতেছে দস্তর মতো। অনঙ্গ কাছে নাই। ছেলে মেয়ের কথা মনে পড়িয়া বিশেষ করিয়া কষ্ট হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এপাশ ওপাশ করিবার পরে গভীর রাত্রে তন্দ্রাবেশ হইল। শেষ রাত্রে আবার ঘুম ভাঙিয়া গেল। কোথায় শুইয়া আছেন? ডবডবির কাছারি বাড়িতে? কেমন একটু ভয় ভয় হইল। ডাকিলেন, মানিক, ও মানিক। মানিক সম্ভবত গভীর নিদ্রায় মগ্ন, সাড়া পাওয়া গেল না। গদাধর আবার ঘুমাইয়া পড়িলেন। ভোর হইলে গদাধর উঠিয়া হাত মুখ ধুইয়া কাছারিতে বসিলেন। প্রজাপত্র আসিতে আরম্ভ করিল। কেহ একটা পাঠা, কেহ বা গোটা কতক ডিম, কেহ বড় একটা লাউ প্রভৃতি আনিয়াছে জমিদার বাবুকে ভেট দিতে। নানাভেদ জিনিসপত্রে কাছারিঘর ভরিয়া গেল। তার মধ্যে তরি তরকারি বেশি। বেলা 11টার মধ্যে প্রায় 700 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই বলিলেন, বাবু, আপনি এসেছেন বলে এই আদায়টা হলো, নইলে এ টাকা আদায় হতে 1 মাস লাগতো। আপনাদের নামে যা হবে আমার 1000 বার তাগাদাও তা হবে না। আজ বাড়ি ফিরতে পারি তো? আরো কদিন থাকুন, 1000 টাকা এবার আদায় হয়ে যাবে। প্রজার অবস্থা এবার ভালো। গদাধর প্রমোদ গণিলেন, একটা রাত যে কষ্টে কাটিয়াছেন প্রবাসে, আরো কয়েক রাত কাটাইতে হইলেই তো তিনি গিয়াছেন। এমন করে বেশি দিন বাস করা যায়? বিশেষ এই শীতকালে। গদাধরের পিতা ঠাকুর বৎসরে 2 বার করিয়া এখানে তাগাদায় আসিতেন। তিনি এই বছর 5 পরলোকগত হইয়াছেন। ইহার মধ্যে গদাধর আসিয়াছেন বছর 2 পূর্বে একবার, আর এবার এই এখন। গোমস্তা পত্র লিখিয়া আসিতে পিড়াপিড়ি না করিলে তিনি বড় একটা এখানে আসিতে চাহেন না। আরামে মানুষ হয়েছেন, এমন ধরনের কষ্ট তাহার সহ্য হয় না। আরো 3 দিন কাটাইয়া প্রায় 1500 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই খুব খুশি। কাছারিতে একদিন ভোজের বন্দোবস্ত করিলেন। মাতব্বর প্রজারা জমিদারের নিমন্ত্রণে কাছারি বাড়ি আসিয়া পাত পাড়িয়া খাইয়া গেল। গদাধর নিজে দাঁড়াইয়া থাকিয়া তাহাদের খাওয়ানোর তদারক করিতে লাগিলেন। সব মিটিয়া গেলে গদাধর গাঙ্গুলি মশাইকে ডাকিয়া বলিলেন, তাহলে আমার যাওয়ার বন্দোবস্ত করুন এবার। আজ হয় না বাবু, আজ রাত্রে আমার বাড়ি সত্যনারায়ণ পুজো, আপনাকে একবার সেখানে যেতে হবে। বেশ, তবে কাল সকালে এই গাড়ির ব্যবস্থা রাখবেন। কাল আপনি যাবেন? সঙ্গে আমিও যাব। অতগুলো টাকা নিয়ে আপনাকে একলা সেখানে যেতে দেব না বাবু। বেশ, তবে কাল সকালেই গাড়ির ব্যবস্থা রাখবেন। সন্ধ্যার পরে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি বেশ সমারোহের সহিত সত্যনারায়ণের পূজা হইল। গ্রামের সকলের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করিয়া গাঙ্গুলি মশাই উঠানে গ্রাম্য তরজা দলের আসর পাতিয়া দিলেন। ঘুমে চোখ ভাঙিয়া আসা সত্ত্বেও গদাধরকে রাত 12টা পর্যন্ত বসিয়া তরজা শুনিতে হইল। 5 টাকা বকশিসও করিতে হইল, জমিদারি চাল বজায় রাখিতে। সকালে রওনা হইয়া গদাধর বেলা 10টার মধ্যে বাড়ি পৌঁছিয়া গেলেন। 5 দিন মাত্র বাহিরে ছিলেন, যেন কতকাল বাড়ি ছাড়িয়াছেন, যেন কতকাল দেখেন না স্ত্রী পুত্রকে। ছোট ছেলে টিপুকে দেখিয়া কাছে বসে আদর করিয়া তবে মনে হইল নিজের বাড়িতেই আসিয়াছেন বটে। কতকাল পরে যেন। অনঙ্গ আসিয়া বলিল, এতদিন থাকতে হবে বলে গেলে না তো? ভালো ছেলে, আমি কাল পরশু কেবল ঘরবার করেছি, এই তুমি আসছো, এই তুমি আসছো, তা একটা খবর তো দিতে হয়। দুজনে কেহ কখনো কাহাকে ফেলিয়া দীর্ঘদিন থাকে নাই, থাকিতে অভ্যস্ত নয়। নিতান্ত ঘরকোনা গৃহস্থ বলিয়া 5 দিনের আদর্শন ইহাদের পরস্পরের পক্ষে 5 মাসের সমান। অনঙ্গ এই 5 দিনের সমস্ত খুঁটিনাটি খবর জিজ্ঞাসা করিতে বসিল। সেখানে কি রকম খাওয়া দাওয়া, কে রাঁধিল, থাকার জায়গার সুবিধা কেমন ইত্যাদি। গদাধরও সবিস্তারে বর্ণনা করিতে লাগিলেন এই 5 দিনের ব্যাপার।
যেন তিনি কাশ্মীর ভ্রমণ সাঙ্গ করিয়া ফিরিলেন। অনঙ্গ বলিল, কদিন ভালো খাওয়া দাওয়া হয়নি, আজ কি খাবে বলো? যা হয় হবে, আগে একটু চা। এত বেলায় সেখান থেকে চা খেয়ে বেরোনি, গা ছুঁয়ে বলো তো। ওই অমনি এক পেলা, এখন আর চা খায় না। ওই তোমার দোষ। গরুর গাড়িতে এলাম, শরীর ব্যথা করে, একটু গরম চা না হলে। আচ্ছা, তবে আধ পেয়ালা দেব, তার বেশি কখনো পাবে না। গদাধর এই কথা বলিলেন না যে গত 5 দিন কাছারি বাড়িতে মনের স্বাদ মিটায় এই বেলা 4 পেয়ালা ও বেলা 4 পেয়ালা প্রতিদিন চালাইয়াছেন। আজও সকালে আসিবার আগে 2টি পেয়ালা উজাড় করিয়া তবে গাড়িতে উঠিয়াছিলেন। অনঙ্গ চা নিয়ে দিয়া বলিল, নির্মল তোমায় কুচে কুচে হয়রান কেন? তা আমায় বলেনি। রোজ এসে বলে, বৌদি আজ এ খাওয়াও, বৌদি আজ ও খাওয়াও, বিরক্ত করেছে। তাতে কি হয়েছে? বন্ধু লোক, খাবে না? আদর করে কেউ খেতে চাইলে। সে আমি জানি গো, জানি। তোমার বন্ধু খেতে পায়নি তা নয়, আমি তেমন বাপের মেয়ে নই। খেতে চেয়ে কেউ পায় না এমন কখনো হয়নি আমার কাছে। সেই কথা যাক, এখন তোমাকে কি খেতে দেব বলো? অনঙ্গ হাসিয়া বলিল, এখন বলবো না, খেতে বসে দেখবে। কি শুনি না? পিঠে পুলি পায়েস খুব ভালো। সেখানে বসে বসে ভাবতাম, শীতকালে একদিন পিঠে মুখে উঠেনি এখনো। যত খুশি খেয়েও এখন। স্ত্রীর সেবা যত্নের হাত ভালো। অনঙ্গ কাছে বসিয়া স্বামীকে যত্ন করিয়া খাওয়াইল। পান সাজিয়া ডিবায় আনিয়া বিছানার পাশে রাখিয়া বলিল, ঘুমাও একটু। গাড়িতে আসতে বড় কষ্ট হয়েছে না? গদাধর আদর বাড়াইবার জন্য বলিলেন, পিঠটা যা ব্যথা হয়েছে একবারে শির দাঁড়ায়। অনঙ্গ ব্যস্ত হয়ে বলিল, এতক্ষণ বলনি? দাঁড়াও, তেল গরম করে আনি। এখন থাক, ঘুমিয়ে উঠি, তারপর আমি যাই, মশারি ফেলে দিয়ে আসি, মাছি লাগবে। গদাধরের ঘুম ভাঙিল বৈকালের দিকে। সত্যই গায়ে ব্যথা হইয়াছে বটে। তিনি যে স্ত্রীকে নিতান্ত মিথ্যা বলিয়াছিলেন, এখন দেখা যাইতেছে তাহা নয়। সেদিন সন্ধ্যার দিকে গদাধরের জ্বর আসিল, রাত্রে কিছু খাইলেন না। অনঙ্গ ডাক্তার ডাকাইল। কুইনাইনের ব্যবস্থা হইল, কারণ ডাক্তারের মতে এটা খাঁটি ম্যালেরিয়া, জ্বর ছাড়া আর কিছুই নয়। পরদিন সকালে নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ তখন সেখানে ছিল না। গদাধর বলিলেন, ওদিকে কিছু হলো? এবার কিছু টাকা ছাড়ো, হয়েছে একরকম। কত? তা আমি অনেক কষ্ট করে সপাচিকে দাঁড় করিয়েছি। কাজ কেমন পাওয়া যাবে? টেন্ডার পাঠিয়ে দিয়েছি। 1005-6 টাকার কাজ হবে মনে হচ্ছে। তাহলে একরকম পোষাতে পারে। তবে একটা কথা, তোমার বৌদিদি যেন টেন না পায়। নির্মল ধূর্তের হাসি হাসিয়া বলিল, আমিও তো কাঁচা ছেলে, তুমি ভেবো না, কাক প্রকৃতিতে জানতে পারবে না। কাল বিকেলের দিকে এসো, টাকা জোগাড় করে রেখে দেব। মাসখানে কাটিয়া গেল। একদিন গদিতে গদাধর উপস্থিত আছেন। ভরমশাই জিজ্ঞাসা করিলেন, ডিস্ট্রিক্ট বোর্ডের কাজ তো সব বিলি হয়ে গেল বাবু। আজ আমার শালার কাছে খবর পেয়েছি আপনার কিছু হয়েছে। হয়েছে, তবে খুব বেশি নয়, 1002 টাকার কাজ পাওয়া গিয়েছে। যা হয় তবু কিছু আসবে এখন। গদাধর অন্যমনস্কভাবে বলিলেন, তা তো বটেই। ইতিপূর্বেই তিনি মনে মনে হিসাব করিয়া দেখিয়াছিলেন, এই কাজে তাহার বিশেষ কোনো লাভ হইবে না। 500 টাকা ঘুষ দিয়েও নির্মল ইহার বেশি কাজ জোগাড় করিতে পারে নাই। সে যত বলিয়াছিল তাহার অর্ধেক কাজও পাওয়া যায় নাই। নির্মল নিজেও সেই জন্য খুব লজ্জিত। কথাটা অবশ্য গদাধর কাহাকেও বলেন নাই। নির্মল বন্ধু লোক, সে যদি চেষ্টা করিয়াও কাজ না পাইয়া থাকে তবে তাহার আর দোষ কি? কিন্তু চতুর ভরমশায় একদিন কথায় কথায় জিজ্ঞাসা করিলেন, বাবু একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন তো বলি। হ্যাঁ হ্যাঁ, কি বলুন। নির্মলবাবুকে কিছু টাকা দিয়েছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের কাজের জন্যে? না, কে বললে? আমি এমনি জিজ্ঞেস করছি বাবু। তাহলে কথাটা সত্যি নয়। যাক, তবে আরও কথার দরকার নেই। গদাধর চাহেন নাই ইহা লইয়া নির্মলকে কেহ কিছু বলে। এ কথা শুনিলে অনেকে অনেক রকম কথা বলিবে, তিনি জানেন। সুতরাং এই বিষয়ে কোনো উচ্চবাচ্য না করিয়া তিনি অন্য কথা পারিলেন। ভরমশায়ও নিজের হিসাবের খাতায় মনোনিবেশ করিলেন। গদাধর অভাবগ্রস্ত লোক হইলে হয়তো এইসব কথায় তাহার খটকা লাগিত,
কিন্তু ঈশ্বর ইচ্ছায় এই পল্লীগ্রামে বসিয়া তাহার মাসে 400-500 টাকা আয়। পল্লীগ্রামের পক্ষে এ আয় কম নয়। সংসারে খরচও এমন কিছু বেশি নয়, কিছু দান ধ্যানও আছে। টাকার যে মূল্য অপরে দিয়ে থাকে, গদাধরের কাছে টাকার হয়তো তত মূল্য নাই। অনঙ্গ একদিন বলিল, আচ্ছা, এবার আমাদের বাসন্তী পুজোটা করলে হয় না? গদাধর বলিলেন, তোমার ইচ্ছা হয়তো করি। আমার কেন, তোমার ইচ্ছে নেই? পূজা আচ্ছা বিষয়ে তুমি যা বলো, আমি একটু অন্যরকম, জানোই তো। পুজো হোক আর কাঙালি ভোজন করা যাক, কি বলো? তাতে আমার অমত নেই। ভালো কারিগর এনে ঠাকুর করাও। কেষ্ট করে কারিগর আনালে কেমন হয়? তুমি যা বলো। বলেছি তো, ও বিষয়ে আমি কোনো কথা বলবো না। গদাধর জানেন স্ত্রীর যোগ আছে এদিকে, লোককে খাওয়াতে মাখাইতে সে ভালোবাসে। এ পর্যন্ত তাহাদের বাড়ি অতিথি আসিয়া ফেরে নাই, যত বেলাতেই আসুক না কেন। অনঙ্গ অনেক সময় মুখের ভাত অতিথিকে খাওয়াইয়া মুড়ি খাইয়া একবেলা কাটাইয়াছে, কারণ অতবেলায় কি আবার রান্নার হাঙ্গামা করে। এইসব বিষয়ে গদাধর কোনো কথা বলিতেন না, স্ত্রী যা করে করুক। অনেকদিন আগের কথা। অনঙ্গ তখন ছেলে মানুষ, সবে নবে বধূরূপে এ বাড়িতে পা দিয়াছে। একদিন কোথা হইতে দুটি ভিক্ষুক আসিয়া অন্ন প্রার্থনা করিল। বেলা তখন 2 প্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। গদাধরের মা বলিয়া পাঠাইলেন, এমন অসময়ে কিছু হইবে না। অনঙ্গ শাশুড়িকে বলিল, মা, একটা কথা বলবো। কি বৌমা? আমার ভাত এখনো রয়েছে, মাথাটা বড় ধরেছে, আমি আর এবেলা খাবো না ভাবছি। ও ভাত ওদের দিয়ে দিন না। বধূর এ কথায় শাশুড়ি কিন্তু বিরক্ত হইলেন, বলিলেন, ও আবার কি কথা বৌমা? মুখের ভাত ধরে দিতে হবে? কোনো জগন্নাথ ক্ষেত্রের পাণ্ডা আমার এসেছেন, রঙ্গ দেখে আর বাঁচিনে। এবেলা না খাও, ওবেলা খাবে, ঢেকে রাখো, মিটে গেল। কিন্তু অনঙ্গ পুনরায় বিনীতভাবে বলিল, তা হোক মা, আপনার পায়ে পড়ি, ওদের দিয়ে দিই, আমার খিদে নেই সত্যি। শাশুড়ি অগত্যা বন্ধুর কথা মতো কার্য করিলেন। গদাধর অনঙ্গকে এইসব বিষয়ে কখনো বাধা দেন নাই, তবে অতিরিক্ত উৎসাহও কখনো দেন নাই, তাহাও ঠিক। তিনি নিজে ব্যবসায়ী লোক, অর্থাগম ছাড়া অন্য কিছু বড় বোঝেন না। আগে পড়াশোনার বাতিক ছিল, কারণ গদিয়ান ব্যবসাদার হইলেও তিনি গোয়ালি কলেজ হইতে আইএ পাশ করিয়াছিলেন। সম্প্রতি টাকা উপার্জনের নেশায় জীবনের অন্য সব বাতিক ধামাচাপা পড়িয়াছে। অনঙ্গ নিজেও বড় ঘরের মেয়ে। তাহার পিতা নফরচন্দ্র মিত্র একসময় রাধানগর পরগনার মধ্যে বড় তালুকদার ছিলেন। ভুসিমালের ব্যবসা করিয়াও বিস্তর পয়সা রোজগার করিয়াছিলেন। কিন্তু শেষের দিকে বড় ছেলেটি উশৃঙ্খল প্রকৃতির হইয়া নানা রকম বদ খেয়ালে টাকা নষ্ট করিতে থাকে। বৃদ্ধ মনের দুঃখে শয্যাগত হইয়া পড়েন। ক্রমে একদিকের অঙ্গ পক্ষাঘাতে অবশ হইয়া যায়। গত বছর তাহার মৃত্যু হইয়াছে। অনঙ্গ তাহার এই দাদাকে খুব ভালোবাসিত। নানা রকমে তাহাকে সৎপথে ফিরাইবার চেষ্টা করিয়াও শেষ পর্যন্ত কিছুই হইল না। তাই সে এখন মনের দুঃখে বাপের বাড়ি যাওয়া বন্ধ করিয়াছে। তাহার দাদাও ভগ্নিপতির গৃহে কালে ভাদ্রে পদার্পণ করে। গদাধর বোঝেন ব্যবসা, পয়সা উড়াইবার মানুষ তিনি নহেন। কোনো প্রকার শৌখিনতাও নাই তাহার। এমনকি হাতে পয়সা থাকা সত্ত্বেও বাড়িঘর কেন সারাইতেছেন না, ইহা লইয়া ঘরে পরে বিস্তর অনুযোগ সহ্য করিয়াও তিনি অটল। তার নিজের মত এই যে, চলিয়া যখন যাইতেছে তখন এই অজপাড়াগায়ে ঘরবাড়ির পেছনে কতগুলো টাকা ব্যয় করিয়া লাভ নাই। একদিন তাহার এক আত্মীয় কি কার্যপলক্ষে তাহার বাড়ি আসিয়াছিল। ঘরবাড়ি দেখিয়া বলিল, গদাধর, বাড়িঘর এমন অবস্থা রেখেছ কেন? কেন বলো তো? জানালা নেই, চট টাঙিয়ে রেখেছ, দেয়াল পড়ে গিয়েছে, দরমার বেড়া। তোমার মতো অবস্থার লোক কি এরকম করে? তুমি কি বলো? ভালো করে বাড়ি করো, পুজোর দালান দাও, বৈঠকখানা ভালো করে করো, তবে তো জমিদারের বাড়ি মানাবে। হ্যাঁ, পাগল তুমি? কতগুলো টাকা এখানে পুঁতে রাখি, তা বাস করতে গেলে করতে হয় বই কি। এতে লোকে বলে কি, যা বলে বলুক কে। তুমি ভেবে দেখো না ভাই, এই বাজারে কতগুলো টাকা খরচ করে এখানে ওসব ধুমধামের কি দরকার আছে?
এই বাড়িতে চিরকাল বাস করবে, পৈতৃক বাড়ি ভালো করে তৈরি করো, 10 জনের মধ্যে একজন হয়ে বাস করো। এখানে আর বড় বাড়ি করে কি হবে, চলে তো যাচ্ছে, সে টাকা ব্যবসায় ফেললে কাজে দেবে। ইট কেড়ে টাকা খরচ করা আমার ইচ্ছে নয়। তবে গদাধরের একটা শৌখিনতা আছে এক বিষয়ে, পায়রা পুষিতে তিনি খুব ভালোবাসেন। ছাদে বাঁশ চিরিয়া পায়রার জায়গা করিয়া রাখিয়াছেন। নতুন পায়রা, ঝোটন পায়রা, তিলেখিরি, গিরিরাজ, সাদা, রাঙা, সবুজ সব রঙের পায়রার দিনরাত ডানার ঝাপট, উড়ন্ত পালকের রাশি ও অবিশ্রান্ত বকবকম শব্দে গদাধরের ভাঙা অট্টালিকার কার্নিশ থামের মাথা ও ছাদ জমায়ে রাখিয়াছে। তাহার বিশ্বাস, পায়রা যেখানে লক্ষ্মী সেখানে বাধা। পায়রার শখে বছরে কিছু টাকা খরচ হইয়াও যায়। পায়রার প্রধান দালাল নির্মল, সে কলিকাতা হইতে ভালো পায়রার সন্ধান মাঝে মাঝে আনিয়া টাকা লইয়া গিয়া কিনিয়া আনে। অনঙ্গ এই জন্য নির্মলের উপর সন্তুষ্ট নয়। সে পায়রার কিছু বোঝে না, ভাবে নির্মল ফাঁকি দিয়া স্বামীর নিকট হইতে টাকা আদায় করে। দুপুরের দিকে অনঙ্গ স্বামীর কাছে বসিয়া বলিল, তুমি আজকাল আমার সঙ্গে কথা বলো না। কে বলেছে বলিনি? দেখতেই পাচ্ছি, কাছে বসলে বিরক্ত হও। ওটা বাজে কথা, আসল কথাটা বলো, কি মতলবটা কি? আমাকে 50টি টাকা দাও। অনেকক্ষণ বুঝেছি এইরকম একটা কিছু হবে। দেবে? কি হবে শুনি? তা বলবো না। গদাধর হাসিয়া স্ত্রীর মুখের কাছে হাত নাড়িয়া বলিলেন, তবে যদি আমিও বলি দেব না? অনঙ্গ ডান হাত ঘুষি পাকাইয়া তক্তপোষের উপর কিল মারিয়া বলিল, আলবত দিতে হবে। কখন দরকার? আজই, এক জায়গায় পাঠাবো। গদাধর বিস্ময়ের সুরে বলিলেন, পাঠাবে? কোথায় পাঠাবে? অনঙ্গ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অপেক্ষাকৃত গম্ভীর ও বিমর্ষভাবে বলিল, দাদার কাছে। গদাধর আর কোনো কথা কহিলেন না, শুধু বলিলেন, আচ্ছা, গদিতে গিয়ে পাঠিয়ে দেব এখন। তাহার এই বড় শালাটি মানুষ নাই, টাকা উড়াইতে ওস্তাদ। বাপের অত বড় বিষয়টা নষ্ট করিয়া ফেলিল এই করিয়া। ছোট বোনের কাছে মাঝে মাঝে হয়তো অভাব জানায়। স্নেহময়ী অনঙ্গ মাঝে মাঝে কিছু দেয় দাদাকে। ইহা লইয়া গদাধর বেশি ঘাটাঘাটি করিতে চান না। কিন্তু একদিন এমন একটি ব্যাপার ঘটিল, যাহা গদাধর কখনো কল্পনা করেন নাই। বৈকালের দিকে ঘুম হইতে উঠিয়া তিনি গদির দিকে যাইতেছেন। এমন সময়ে একখানি গরুর গাড়ি তাহার বাড়ির দিকে যাইতে দেখিয়া পিছন ফিরিয়া সেখানকার দিকে চাহিয়া রহিলেন। গাড়ি তার বাড়ির উঠোনে থামিল। দূর হইতে তিনি বেশ দেখিতে পাইলেন, একটি পুরুষ ও একটি স্ত্রীলোক গাড়ি হইতে নামিল। পুরুষটিকে তাহার বড়শালা বলিয়া বোধ হইল, কিন্তু স্ত্রীলোকটিকে? বড়শালা তো বিপত্নিক, আজ বছর 2। ও বয়সের অন্য কোনো মেয়েও তো শ্বশুরবাড়িতে নাই। গদাধর একবার ভাবিলেন, বাড়িতে গিয়া দেখিবেন নাকি। পরক্ষণেই মুখ ফিরিয়া গদির দিকে চলিলেন। দরকার নাই ওইসব হাঙ্গামার মধ্যে এখন যাওয়ার। গদিতে গিয়েই লোক দিয়া 50টি টাকা স্ত্রীর নিকট পাঠাইয়া দিলেন। গদির কাজ শেষ হইতে রাত হইয়া গেল। গদাধর বাড়ি ফিরিবার পথে ভাবিলেন, যদি শালাটি বাড়িতে থাকে তবে তো মুশকিল। বড় শালাটি তাহার মধ্যে মধ্যে আসে বটে, কিন্তু গদাধরের সঙ্গে তার তত সদ্ভাব নাই। থাকিলেও আতিথ্যের খাতিরে কথাবার্তা বলিতে হইবে, কিন্তু তিনি সেটা অপ্রীতিকর কর্তব্য বলিয়া মনে করেন। তার চেয়ে নির্মলের বাড়ি বেড়াইয়া একটু রাত করিয়া ফেরা ভালো। নির্মল বলিল, কি ভাই, বড় ভাগ্যে যে আমার, তুমি আমার বাড়ি এসেছ। একটু দাবা খেলবে? খেলো। চা খাবে? নিশ্চয়ই। চা খাবো না কিরকম? নির্মলের অবস্থা ভালো নয়। পাঁচিল ঘেরা উঠোনের 3 দিকে 3খানি ঘরের ঘর, একখানি ছোট রান্নাঘর, পেছন দিকে পাতকুয়া ও গোয়ালা। ঘরের আসবাবপত্রের অবস্থা হীন। তক্তপোষের উপর ময়লা কাঁথা পাতা বিছানা। এতখানি রাত হইয়া গিয়াছে, এখনো বিছানায় কেহ পাট করিয়া পাতে নাই। সকালবেলার দিকে যে লেপখানা উল্টাইয়া ফেলিয়া বিছানা ছাড়িয়া লোক উঠিয়া গিয়াছে, সেখানা 1 রাত পর্যন্ত সেই একই অবস্থায় পড়িয়া। ইহাতে আরো মনে হয় বাড়ির মেয়েরা, বিশেষ গৃহকর্ত্রী অগোছালো। গদাধরকে সেই তক্তপোষেরই পাশে এক পাশে বসিতে দেওয়া হইল। নির্মল বলিল, ওহে, একটা কথা শুনেছ? মঙ্গলগঞ্জের কুটি বাড়ি বিক্রি হচ্ছে। কোথায় শুনলে? রাধানগর থেকে লোক গিয়েছিল আজ কোর্টের কাছে। সেখানে কার মুখে শুনেছে?
বেচবে কে? মালিকের ছেলে স্বয়ং। কিনে রাখো না বাড়িখানা। হ্যাঁ, আমি অত বাড়ি কিনে কি করব? তার উপর পুরনো বাড়ি, একবার ভাঙতে শুরু হলে সারাতে 5,000 টাকা ব্যয় হয়ে যাবে। লোক নেই, জন নেই, নির্জন জায়গায় বাড়ি। ভূতের ভয়ে দিন মানেই গা ছমছম করবে। আরে না না, নদীর ওপর এমন খোলা আলো বাতাসওয়ালা চমৎকার জায়গা কিনে রাখো, সস্তায় হবে। আমার লোক আছে। কি রকম? মালিকের ছেলের সঙ্গে আমার মামাতো ভাই সচিনের খুব আলাপ, তাকে দিয়ে ধরতে পারি। কত টাকায় হতে পারে মনে হয়? তা এখন কি করে বলবো? তুমি যদি বলো তবে জিজ্ঞেস করি। এই সময় নির্মলের স্ত্রী সুধা চা ও বাটিতে তেল মাখা মুড়ি লয়ে আসিল। গদাধর বললেন, এই যে সুধা বউ ঠাকুরন, আজকাল আমাদের বাড়ির দিকে যাওটাও না তো। সুধা এক সময় হয়তো দেখিতে মন্দ ছিল না, বর্তমানে সংসারের অনটনে ও খাটাখাটুনিতে তার উপর বৎসরের সন্তান প্রসবের ফলে যৌবনের লাবণ্য ছড়িয়া গিয়া দেহের গড়ন পাকশিটে ও মুখশ্রী প্রৌঢ়ার মতো দেখিতে হইয়াছে। যদিও সুধার বয়স এই 30। সুধা হাসিয়া বলিল, কখন যাই বলুন? সংসারের কাজ নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত নিঃশ্বাস ফেলতে পারেনি। শাশুড়ি মরে গিয়ে অবধি দেখবার লোক নেই আর কেউ। আপনার বন্ধুটি তো উকে মেরে দেখে না। সংসার কেউ বাঁচলো না মরলো? এত রাত হয়ে গেল, এখনো রান্না চড়াতে পারেনি, বিছানা গোছ করতে পারেনি। আপনি এই বিছানাতেই বসেছেন, আমার কেমন লজ্জা করছে। না না, তাতে কি, বেশ আছি। মুড়ি এনেছি, কিন্তু আপনার জন্য নয়, ওর জন্য। আপনি কি তেল মাখা মুড়ি খাবেন? কেন খাবো না? আমি কি নবাব খাঞ্জা খেলাম নাকি? বউ ঠাকুরন দেখছি হাসালে। তা নয়, একদিন মুড়ি খায় শরীর খারাপ করিয়া দিলে অনঙ্গ দিয়ে আমায় বউকে রসাতল করবে। গদাধর হাসিয়া বলিলেন, দোহাই তোমার বউ ঠাকুরন, তাকে আর যাই বলো বলবে, কিন্তু এই চা খাওয়ানোর কথাটা যেন কখনো তার কানে না যায়। দেখো, তাহলে তোমারও একদিন, আমারও একদিন। আরো ঘণ্টাখানেক দাবা খেলিবার পরে গদাধর বাড়ি ফিরিলেন। বাড়ির চারিধারে বাঁশবনের অন্ধকারে ভালো পথ দেখা যায় না। বাড়ি ঢুকিবার পথে সেই গরুর গাড়িখানা দেখিতে পাইলেন না। ঘরের মধ্যে ঢুকিয়া দেখিলেন অনঙ্গ বসিয়া বসিয়া সেলাই করিতেছে, ঘরে কেহ নাই। গদাধর বলিলেন, রান্না হয়ে গিয়েছে? অনঙ্গ মুখ তুলিয়া বলিল, এসো। এত রাত? নির্মলের বাড়ি দাবা খেলতে গিয়েছিলাম। হাত মুখ ধোবার জল আছে বাইরে, দোরটা বন্ধ করে দাও, বড্ড শীত। গদাধর আর চোখে চারিদিকে চাহিয়া দেখিলেন, তাহার অনাহুত অতিথির চিহ্নও নাই কোনো দিকে। তবে কি চলিয়া গেল? কিংবা বোধহয় পাশের ঘরে শুইয়া পড়িয়াছে। কিন্তু বস্ত্র পরিবর্তনের অছিলায় পাশের ঘরে গিয়া সেখানেও কাহাকে দেখিলেন না। অনঙ্গ ডাকিল, খাবে এসো। গদাধর এসন্দ ওসন্দ করিতে করিতে খাইতে গেলেন। নিজ হইতে তিনি কোনো কথা তুলিলেন না, বা অনঙ্গ কিছু বলিল না। আহারাদি শেষ করিয়া গদাধর শুইয়া ভাবিতে লাগিলেন, ব্যাপারখানা কি? বড়শালা কাহাকে লইয়া বাড়িতে আসিল, সে গেলই বা কোথায়? তাহার আসিবার উদ্দেশ্যই বা কি? অনঙ্গ কিছু বলে না কেন? সে রাত্রি এমনি কাটিয়া গেল। পরদিন গদাধর চা খাইতে বসিয়াছেন সকালে। অনঙ্গ সামনে বসিয়া নিম্নকণ্ঠে বলিল, ওগো, একটা কাজ করে ফেলেছি, বকবে না বলো? কি? আগে বলো, বকবে না? তা কখনো হয়? মানুষ যদি খুন করে থাকো তবে বকবো না কিরকম? সে সব নয়, কাল দাদা এসেছিল, তার 100 টাকার নাকি বড় দরকার, তোমাকে লুকিয়ে দিতে হবে। আমি তোমাকে লুকিয়ে কখনো কোনো কাজ করেছি? এই টাকাটা আমি দিয়েছি, কিন্তু খুব অন্যায় করেছ। এই টাকা সেই 50 টাকা বাদে? হ্যাঁ, না, হ্যাঁ, তা বাদেই। গদাধর আশ্চর্য হইয়া গেলেন। 50 টাকা তিনি স্বেচ্ছায় দিয়া গেলেন, ইহাই যথেষ্ট। আবার তাহা বাদে আরো 100 টাকা লোকটা ঠকাইয়া আদায় করিয়া লইয়া গেল কেন? তিনি গরুর গাড়ি হইতে শালাকে নামিতে দেখিয়া তখনই ফিরিয়া আসিতে পারিতেন। তাহা হইলে এই 100 টাকা আক্কেল সালামে দিতে হইত না। বলিলেন, সেই গুন্ডাটা একা ছিল? ও আবার কি ধরনের কথা দাদার উপর? অমন বলতে নেই। ছি, হোক আমার দাদা, তোমার গুরুজন, আমাদের আছে। আত্মীয় স্বজনের বিপদে আপদে হাত পেতে যদি কেউ চায়, দিতে দোষ নেই। দাদার সম্বন্ধে অমন বলতে আছে, তার বুঝ সে বুঝবে। আমরা ছোট হতে যাই কেন?
গদাধর আরো রাগিয়া বলিলেন, টাকা আমার গুন্ডা বদমাইশদের মধ্যে বিলিয়ে দেবার জন্য হয়নি তো? কেন বলবো না? 100 বার বলবো। এ কেমন অত্যাচার শুনি? আছে বলে ভগ্নিপতির কাছ থেকে তার সিন্দুক ভেঙে টাকা নিয়ে যাবে? সিন্দুক ভেঙে নেয়নি তো? কেন মিছে চেঁচামেচি করছো? আমি এসব পছন্দ করি নে। সমাজে টাকা ব্যয় করতে পারা যায়, তা বলে এইসব জুয়াচার আর গুন্ডাকে? আবার ওইসব কথা দাদাকে? ছি, অমন বলতে নেই। গেল গেল, তবু তো লোকের কাছে ছোট হলাম না। এ আবার কেমন বড় হওয়া? তোমাকে মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়ে গেল টাকাটা। আমি থাকলে যাক, আর কোনো খারাপ কথা মুখ দিয়ে বার করো না। হাজার হোক আমার দাদা। একা ছিল কেন বলো না? সে কথা বললে আরো রাগ করবে। সঙ্গে একজন মাগি ছিল। আমি তাকে চিনি নে, আমার মনে হলো ভালো নয়। আমি তাকে ঘরে দূরে ঢুকতে দেইনি। অমন ধরনের মেয়ে মানুষ দেখলে আমার গা ঘিন ঘিন করে। সে বাইরে বসেছিল। ভদ্রতার খাতিরে চা আর খাবার পাঠিয়ে দিলাম, বাইরে বসে খেলে। কোথেকে তাকে জোটালে তোমার দাদা? কি করে জানবো? তবে আমার মনে হলো টাকাটা ওই মাগিকে দিতে হবে দাদার। ভাবে তাই মনে হলো। দাদা দেনদার, মাগি পাওনাদার। দাদার মুখ দেখে মনে হলো টাকা না দিলে তাকে অপমান হতে হবে। ওসব ঢং অনেক দেখেছি। ছি ছি, আমার বাড়িতে এইসব কাণ্ড। আর তুমি কি না? লক্ষ্মীটি, রাগ করো না। আমার কি দোষ বলো? আমি কি ওদের ডেকে আনতে গিয়েছি? আমি তাই দেখে দাদাকে এখানে থাকতে পর্যন্ত অনুরোধ করিনি। টাকা পেয়ে চলে গেল। আমি মুখে একবারও বলিনি যে রাতটা থাকো। আমার গা কেমন করছিল, সত্যি বলছি, মাগিটাকে দেখে। যাক, খুব হয়েছে। আর কোনোদিন যেন তোমার ওই দাদাটিকে... আচ্ছা, সে হবে। তুমি কিন্তু কোনো খারাপ কথা মুখ দিয়ে বার করো না। পায়ে পড়ে চুপ করে থাকো। গদাধর আর কিছু না বলিয়া চুপ করিয়া গেলেন।